লেখিকা রাখি চক্রবর্তীর ফেক প্রোফাইল। আজ তিথির খুব আনন্দের দিন। আজ প্রথম কলেজে পদার্পণ তিথির। তিথিরা দুই বোন, তিথি এবং তুলি। তিথি ভূগোল অনার্স নিয়ে কলেজে পা রাখল। তুলি ক্লাস 9-এ পড়ে। শ্রীরামপুরে বাড়ি। বাবা তপনবাবুর শ্রীরামপুর বাজারে গ্রসারির দোকান আছে। মেয়ে তিথি এবং তুলি দু চোখের মণি তপনবাবুর আর সীমা দেবীর। ছেলে মেয়েদের সাধ্যমতো সব শখ মিটিয়েছেন তিনি। এবারে তো পাড়ার গার্লস স্কুল থেকে তিথি বেশ ভালো নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। তুলিও পড়াশোনায় বেশ ভালো। তপনবাবুর নিজেরও অনেক দূর পড়াশোনা করার শখ ছিল, কিন্তু অবস্থার ফেরে আর হয়ে ওঠেনি। তবে বাজারে চলতি দোকানের জন্য আয় মন্দ হয় না। তপনবাবুর শখ ওনার নিজের যা হয়নি তাই উনি মেয়েদের করাবেন। তিথি আর তুলি যতদূর পড়তে চায় উনি পড়াবেন। তিথি মেয়ে বলেই তাকে বিয়ে দিয়ে দিতে হবে এমন কোনো ভাবনা তপনবাবুর মাথায় নেই। তিথিও খুব ভালোবাসেন তার এই সংসারটাকে। সুন্দরী তিথির হায়ার সেকেন্ডারির পরেই অনেক বিয়ের সম্বন্ধ এসেছে, কিন্তু তপনবাবুর এক কথায় সেগুলো সব নাকচ করে দিয়েছেন। মেয়ে ভালো রেজাল্ট করেছে বলে আজ তপনবাবু আর তুলি দিদির জন্য একটা বিশেষ গিফট কিনতে এসেছে কলকাতার চাঁদনি চকে। কলেজ থেকে ফিরে ভাত খেয়ে তিথি মাকে জিজ্ঞেস করে, তুলি কই মা? এত সন্ধে হয়ে গেল, এখনো খেলে বাড়ি এলো না? সীমা দেবী জানেন বাবা আর মেয়ে তিথিকে সারপ্রাইজ দিতে চায়, তাই তিথির গিফট কিনতে যাবার ব্যাপারটা উনি চেপেই গেলেন। ঘণ্টাখানেক পরেই তপনবাবু আর তুলি ফেরে তিথির জন্য সারপ্রাইজ নিয়ে, একটা দামি স্মার্টফোন। আনন্দে আত্মহারা হয়ে যায় তিথি। বাড়িতে একটা ডেস্কটপ আছে বটে, কিন্তু স্মার্টফোন ওর অনেক দিনের শখ। বন্ধুরা কি সুন্দর বড় বড় ফোন নিয়ে কলেজে যায়। বাবা যে ওর মনের কথাটা কি করে পড়ে ফেলল। তুমি কি করে জানলে বাবা আমি এটা চাইছিলাম? আনন্দে বাবাকে জড়িয়ে ধরে তিথি। আমি যে তোর বাবা রে, তাই বুঝলাম। তুই যখন তোর জ্যাঠতুতো দাদাদের ফোনগুলো দেখতিস তখনই আমার মনে হয়েছিল তোর এই ফোন পছন্দ, কিন্তু আমি তো বিশেষ বুঝি না, তাই আমি তুলিকে নিয়েই গেছিলাম। রাতে নিজের নামে একটা সিম আর নেট কানেকশনও নিয়ে নেয় তিথি। এখন যা নেটের খরচ তা ওর টিউশনের টাকা থেকে ঠিক ম্যানেজ করে নেবে। মনে মনে হিসেব কষে নেয় তিথি। নতুন ফোন নিয়ে উত্তেজনা সকলেরই থাকে। তিথিরও ছিল, সঙ্গে আরও একটি নতুন সংযোজন, নিজের ফোনে নেটও আছে। এতদিন ও নেটটাকে সেভাবে নিজের করে পায়নি। ডেস্কটপ আছে বটে একটা, কিন্তু তাতে নেট কানেকশন নেই। কোনো কাজ করতে হলে বাইরে থেকেই করতে হতো এতদিন। এই প্রথম নেট আর ফোন ওর হাতের মুঠোয়। আনন্দে উত্তেজনায় হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে ওর সুন্দর মুখের সেলফি ডিপি দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলে তিথি। কলেজের অনেক বন্ধুকে ফেসবুকে পেয়ে যায় তিথি। পটাপট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয় তিথি। মেসেঞ্জারও ইনস্টল করে নেয়। শুরু হয় বন্ধুদের সঙ্গে চ্যাটিং। ভার্চুয়াল ওয়ার্ল্ডের মায়ায় ক্রমশ ডুবতে থাকে তিথি। ট্রেনে ফিরতে ফিরতেই ফেসবুক করছিল তিথি। বন্ধুদের সঙ্গে কলেজেও এত কথা হয় কিনা কে জানে। এই বেশ ভালো, পটাপট কথা হয়ে যায় কিবোর্ড টাইপ করে। ইমোজিগুলো তো মনের কথা শোনাতে আরও সাহায্য করে। এই কমাসে বেশ অভ্যস্ত হয়ে উঠেছে তিথি। এখন খুব দক্ষতার সঙ্গে প্রোফাইল ভেরিফাই করে আননোন কন্ট্যাক্ট ও অ্যাড করে নেয় নিজের প্রোফাইলে। অল্প বয়সী ছেলেরা যে প্রেম নিবেদন করেনি তা নয়, কিন্তু সেসব কোনোদিন টানেনি তিথিকে। আজ একটা প্রোফাইলে এসে চোখ আটকে যায়। প্রোফাইলের নাম আই লাভ ফটোগ্রাফি। প্রোফাইলে গিয়ে তিথি দেখে বিভিন্ন দেশের ফটো। ডাউনলোডের কিনা ঠিক বুঝতে পারে না তিথি, তবে কেমন যেন মন বলে এগুলোই ছেলেটিরই তোলা। কিন্তু এই ছেলেরই প্রোফাইল, তারই বা নিশ্চয়তা কি? ছেলেরই, মনে মনে ভাবে তিথি। সাধারণত মেয়েদের প্রোফাইলে এরকম নাম থাকে না। অ্যাকসেপ্ট করবে না ভেবেও ছবিগুলো আর একবার দেখে অ্যাকসেপ্ট করে নেয় তিথি। থাক অ্যাকসেপ্ট করা, না পোষালে ডিলিট করে দেব, মনে মনে স্থির করে নেয় তিথি। মেসেঞ্জারে একটা হাই মেসেজ ছেড়ে অফ হয়ে যায় তিথি। রাতে আবার অন হয়, দেখে মেসেঞ্জারে রিপ্লাই এসেছে, ফটোগ্রাফিতে ইন্টারেস্ট আছে? না, তবে ছবি দেখতে ভালো লাগে, তোমার ফেসটা খুব ফটোজেনিক।
একটা কাজ করো, সেলফিটা টাইমার দিয়ে একটু উপর থেকে তুলো, তাহলে দেখবে ছবিটা আরও ভালো উঠবে। আপনি ছবি তুলতে ভালোবাসেন বুঝি? খুব। দেশে বিদেশে যাই তো ফটোগ্রাফি করতে। আপনি বুঝি ফটোই তোলেন? জিজ্ঞেস করে তিথি। নাম কি আপনার? আজ প্রথম কথা বলছি, আজ আমি নাম পরিচয় কিছু বলতে চাইছি না তিথি। এ বাবা, আপনি তো আমার নাম জানেন, তাহলে আমি আপনারটা জানবো না কেন? সে তো তুমি প্রোফাইলে লিখে রেখেছো, তাই জানি। হ্যাঁ, তো আপনি এরকম অদ্ভুত নাম রেখেছেন কেন নিজের? তিথি জিজ্ঞেস করে। তিথি, আমি তোমার চেয়ে বয়সে অনেক বড়, আর নাম এরকম রেখেছি কারণ এটা আমার একটা নেশা বলতে পারো। আমি দেশে বিদেশের বহু মানুষের সঙ্গে চ্যাট করি, তাদের কথা জানি। নাম বা পরিচয় দিলে সেটা একটু অসুবিধে হয়ে যায়, তবে তোমাকে আমি নিশ্চয়ই আমার নাম বলবো, তবে আজ নয়, অন্য কোনো দিন। যাই হোক, আজ রাত হয়েছে, শুয়ে পড়ো, কাল নিশ্চয়ই কলেজ আছে। গুড নাইট। আচ্ছা, আপনি ছেলে না মেয়ে সেটা তো বলুন। আকুল হয়ে বলে তিথি। তোমার কি মনে হয়? ছেলে? ছেলে না তিথি, লোক আমি। অন্তত তোমার ডাবল বয়স। ভালো থেকো, গুড নাইট। তিথিও অফ হয়ে যায় মেসেঞ্জার থেকে, কিন্তু কথা বলার রেশটা কোথাও রয়ে যায়। এত লোকের সঙ্গে কথা বলি, এই লোকটার কথাবার্তা কেমন যেন অন্য রকম। কথা বলে খুব একটা খারাপ মনে হলো না তো, তাহলে নাম বলতে চায় না কেন? ভাবতে ভাবতেই শুয়ে পড়ে তিথি, ঘুমের অতলে ঢলে পড়ে অচিরেই। কলেজ থেকে ফেরার পথেই মোবাইলের ক্রিং মেসেজ টোনটা বেজে ওঠে। মোবাইলটা যেন নেশা হয়ে গেছে তিথির। বেশ লাগে ভার্চুয়াল ওয়ার্ল্ডে, বরং বাড়ির লোকের সঙ্গেই কথাবার্তা কমে গেছে আজকাল। বোনের সঙ্গে কতদিন প্রাণ খুলে গল্প হয় না, অথচ মাস দুয়েক আগেও এমন ছিল না তিথি। তিথি নিজেই বুঝতে পারে ধীরে ধীরে বড্ড বহির জগৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে ও। মেজাজও হারিয়ে ফেলছে কথায় কথায়। এই সেদিন বোন খুব বায়না ধরেছিল ফুচকা খাবে, চেয়ার ছেড়ে তখন উঠতে ইচ্ছা করছিল না তিথির। দু কথা শুনিয়েই দিল। আর সেই যে লোকটা একদিন ফটো তুলতে শিখিয়ে চলে গেল, আর অনই হয় না। অথচ ওনার অনেক ফটো ভেসে ওঠে তিথির টাইম লাইনে, কিন্তু উনি কথা বলেন না কেন? তিথির মাঝে মাঝে খুব ইচ্ছে হয় নিজেই কথা শুরু করতে, কিন্তু করে না তিথি। আজ মেসেজ টোনটা শুনে খুব উৎসাহ ভরে তাকায় তিথি। না, ওই ভদ্রলোক নয়। কাল একটি ছেলেকে অ্যাড করেছিল সে। হাই, আই অ্যাম অনির্বাণ, অনির্বাণ বিশ্বাস। ইউ? তিথি, তিথি সেন। ওকে, কি করো তুমি? পড়ি। কি? জিওগ্রাফি অনার্স। ওকে, আমি সাইকোলজিস্ট, চেম্বার আছে আমার। আচ্ছা, তুমি খুব সুন্দরী, বয়ফ্রেন্ড আছে নিশ্চয়ই? ধন্যবাদ, না নেই। বাবা, এত সুন্দরী, বয়ফ্রেন্ড নেই? কলেজে বন্ধুদের মধ্যে প্রপোজ করেনি কেউ? না, আমার গার্লস কলেজ। ও, তাতে কি? আমি তো বিশ্বাসই করতে পারছি না তোমার বয়ফ্রেন্ড নেই। সেটা আপনার ব্যাপার, তবে সত্যি নেই। ওকে ওকে, রাগ করতে হবে না, আমি কথা বলতে খুব ভালোবাসি, বন্ধু হবে তো আমার? বলছি তো কথা। বেশ, মাঝে মাঝে জ্বালাবো, কিন্তু রাগ করতে পারবে না। আচ্ছা, রাতের দিকে কথা বলবো, এখন বাই, পেশেন্ট আছে। ওকে ওকে। অফ হয়ে যায় তিথিও। কেন যে লোকটা আর মেসেজ করে না, আজকে একবার নিজেই করবে। রাত 10টার দিকে আবার বেজে ওঠে মোবাইলটা। মেসেজ এসেছে। কেমন আছো তিথি? পড়াশোনা কেমন চলছে? পরীক্ষা কবে? লোকটা প্রশ্নটা খুব সাধারণভাবে করলেও খুব সাধারণভাবে নিতে পারে না তিথি। কেমন যেন একটা অভিমান গলার কাছে দলা বেঁধে ওঠে। ইস, এতদিন পর আমার জন্য সময় হয়েছে। ভালো চলছে পড়াশোনা। আপনি ভালো আছেন? তা ভালো আছি। তা গঙ্গার ঘাটে কবে বেড়াতে গিয়েছিলে? আপনি কি করে জানলেন? এই যে এত ছবি লাগিয়েছ, একটা কথা বলবো তিথি। হ্যাঁ বলুন। এত পাবলিক করো না নিজের ব্যক্তিগত জীবন। ছোট সুন্দরী মেয়ে তুমি, এত ছবি দেবার দরকারটা কি? আমি সুন্দরী সেটা মনে হয় আপনার? হয়তো, সেই জন্যই তো তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। গঙ্গার ধারে এক গা গয়না পরিয়ে তোমার কয়েকটা ছবি যদি তুলতে পারতাম, পুরো হিট মডেল বানিয়ে দিতাম। আপনি কিন্তু আপনার নামটা এখনো বলেননি, কি নামে ডাকবো আপনাকে? তুমি দেখছি আমার নাম জেনেই ছাড়বে। আচ্ছা বলছি, আমার নাম রাতুল সিনহা, তুমি আমাকে রাতুলদা বলেই ডেকো। ঠিক নাম বলছেন, সেটা কি করে বুঝবো? বেশ বুদ্ধিমতী হয়ে উঠছো কিন্তু তুমি তিথি। না, আমি ঠিক নামই বলছি তিথি।
বেশ, বিশ্বাস করলাম। এমনিতেও ভুল নাম বললেও আমার কিছু এসে যায় না, কিন্তু আমাকে তো একটা নাম ধরে ডাকতে হবে। আপনি বলে দিয়েছেন, ভালোই হয়েছে, আমি রাতুলদাই বলবো। বাবা, তোমার বেশ রাগ তো তিথি। তা হঠাৎ আমার ওপর এত রাগ হলো কেন জানতে পারি? এই অধমের দোষটা কি? আপনি যে সেই কবে চ্যাট করে অফ হলেন, কই আর খোঁজ নেন না তো? অথচ আপনার প্রচুর ছবি দেখি আমার নিউজ ফিডে। হ্যাঁ, আসলে খুব কাজের চাপ ছিল, বিদেশে গেছিলাম, ফ্র্যাঙ্কফার্টে। সেমিনার ছিল একটা, কিন্তু ওই ছবি পাগল মানুষ আমি। ওখান থেকেও এদিক ওদিক ঘুরে বেড়াতাম ছবি তুলতে। এবারে বসের কাছে হেব্বি বকা খেয়েছি তিথি, জানো? হেসে ফেলে তিথি। লোকটা কেমন বাচ্চাদের মতো করে কথা বলে, একটা সরলতা আছে, মনটা বেশ ভালো হয়ে যায়। বেশ হয়েছে, আপনার বকা খাওয়াই উচিত। কাজ করতে গেছেন না ছবি তুলতে? সেই তো। তুমিও তো মালিকের মতোই কথা বললে তিথি। আচ্ছা বাদ দাও এসব, তোমার তো বিষয় ভূগোল। কোন পেপার সবচেয়ে বেশি ভালো লাগে? সত্যি বলবো না, কিছুই সেভাবে ভালো লাগে না। আমার এই বিষয়টাতেই সবচেয়ে নম্বর বেশি ছিল উচ্চ মাধ্যমিকে, তাই এটা নিয়েই পড়ছি। সে কি, নম্বর বেশি পেয়েছো বলে এটাই নেবে? এটা ঠিক নয় তিথি। তোমার যা পড়তে ভালো লাগে, তোমার সে বিষয়টাই নেওয়া উচিত ছিল। আচ্ছা, আপনি কি করেন? আমি অনেক শক্ত কাজ করি তিথি। আমি কি করি সেটা তোমাকে বোঝাতে পারবো না, বলতেও পারবো না। অফিসের মালিক মারবে তাহলে। বাড়িতে কে কে আছে আপনার? সবাই আছে। আমার ভাই তোমার চেয়ে কিছুটা বয়সে বড়, এই এমএসসি শেষ হলো। তোমার বাড়িতে কে কে আছে তিথি? আমি, মা, বাবা আর বোন। বোন ক্লাস 9-এ পড়ে। বাহ, ভালো থেকো তিথি, আজ আসি। আর শোনো, তোমার ফেস কিন্তু সত্যি খুব ফটোজেনিক। এবারে তো দেখছি সেলফিটাও বেশ তুলেছ, কিন্তু তুমি তোমার এই ফেসটাকে সত্যি প্রফেশনালি কাজে লাগাতে পারো। তবে এখনই নয়, আগে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নাও, তারপর ভেবো। আবার কি 1 মাস বাদে মনে পড়বে আমাকে? না না, ঠিক আছে, সময় হলে চ্যাট করে নেব মাঝে মাঝে। গুড নাইট। অফ হয়ে গেল তিথিও। রাতে খাবার পর আবার মেসেজ টোন বাজে ক্রিং। এবারে অনির্বাণ। হাই বিউটি কুইন, কি করছো? এই শুতে যাব এবার। যাবার আগে আমার সঙ্গে একটু কথা বলে যাও প্লিজ। বলুন। বলছি, সত্যি তোমার বয়ফ্রেন্ড নেই তিথি? না। কাউকে ভালো লাগে? কেমন যেন রাতুলকে মনে পড়ল তিথির। কিন্তু ওনাকে দেখতে কেমন? কোনোদিনও তো ওনার নিজের কোনো ছবি দেখিনি, শুধু ওনার তোলা ছবি দেখেছি। কিন্তু খুব সুন্দর করে কথা বলেন উনি। ও বিউটি কুইন, কি হলো, কাউকে ভালো লাগে? লাগে একজনকে। তাই? তা সে ভাগ্যবান কে শুনি? সেটাই ঠিক জানি না কে উনি, তবে আমার ওনার সাথে কথা বলতে খুব ভালো লাগে জানো অনির্বাণ। তাই? কি নাম ওনার? নাম রাতুল সিনহা, তবে সেই নামে প্রোফাইল নেই ওনার। ফটোগ্রাফি নিয়ে যে প্রোফাইলটা আছে, আমার টাইমলাইনে দেখবে ছবি আছে উনি। ও, দেখা করেছো কোনোদিন? না গো। বেশ, একদিন দেখা করো। দেখো সামনে থেকে কেমন দেখতে ওনাকে। দেখি। ভাব এগোক আর একটু। বেস্ট অফ লাক। এই পোড়া কপালে চান্স হলে একটু বলো প্লিজ। ধ্যাত, না না, সেরকম কিছু না। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। লাইট অফ করে শুয়ে পড়ে তিথি, কিন্তু রাতুলের সঙ্গে দেখা করার ভাবনাটা মাথায় ঘুরতেই থাকে। না না, এক্ষুনি এসব বলা ঠিক হবে না। এমনিতেই উনি অনেক বড় বয়সে, যদি অবশ্য সেটাও ঠিক বলে থাকেন। আচ্ছা, কেমন দেখতে উনি? নিজের না হোক, ফ্যামিলির কারোর ছবিও তো নেই। সেটা থাকলেও আন্দাজ করা যেত। একদিন বলছিলেন ওনার ভাই আমার চেয়ে বয়সে একটু বড়। না, অনির্বাণ ঠিকই বলেছে, একবার ওনাকে সামনে দেখতে হবে। বেশ ভাব জমে উঠতে থাকে তিথির আর রাতুলের। অনির্বাণের সঙ্গেও ভালোই চ্যাট করে তিথি। তিথি নিজেও বোঝে আস্তে আস্তে ও মোহাবিষ্ট হয়ে পড়ছে রাতুলের ওপর, কিন্তু রাতুল সম্পর্কে সেভাবে কিছুই জানে না ও। কেমন দেখতে, বাড়িতেই বা কে কে আছে, কি বা করে রাতুল? না, আজ জানতেই হবে সব। কেমন যেন জেদ চেপে যায় তিথির। কি করছো রাতুলদা, ফ্রি আছো? বলো তিথি, কি ব্যাপার? এমনি, তোমার সঙ্গে কথা না বলতে পারলে ভালো লাগে না রাতুলদা। বাবা, মাই প্লেজার তিথি। আচ্ছা রাতুলদা, তুমি আমায় মিস করো? মানে এই যে এতদিন পর পর কথা বলো, তোমার আমার কথা মনে পড়ে না তাই না? অপর প্রান্ত নীরব বেশ কিছুক্ষণ, তারপর বলে, তিথি, তোমায় একটা কথা বলি। বিভিন্ন মানুষের সঙ্গে চ্যাট করাটা আমার নেশা। সেটা কিন্তু আমার ব্যক্তিগত জীবনে খুব একটা প্রভাব ফেলে না। আমি তোমাকেও বলবো, চ্যাটিংটা সেইভাবেই নাও। একে মনে প্রভাব ফেলতে দিও না, কেমন? কিন্তু আমার খুব মন খারাপ হয় রাতুলদা।
আমি কি করব? তোমার মন খারাপ হয় কারণ তুমি কোনো একটি বিশেষ মানুষকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলছো, তাই? সেটা করবে না, তাহলেই দেখবে মন খারাপ হবে না আর। ভার্চুয়াল ওয়ার্ল্ডটা ভার্চুয়ালি তিথি, খানিকটা ড্রিম ল্যান্ডের মতনই, যেখানে কোনো ঘাত প্রতিঘাত নেই, জীবনের খারাপ দিকগুলো যেখানে অনায়াসে চাপা দিয়ে দেওয়া যায়। এই যে তুমি বলো না আমি কথা না বললে তোমার মন খারাপ হয়ে যায়, তার কারণও কিন্তু এটাই তিথি। দেখো, তুমি আমাকে চেনো না, জানো না ঠিক মতন, আমার কথাগুলো তোমার ভালো লাগে, আর তাতেই তুমি আমার সম্পর্কে একটা ধারণা করে নিলে। হয়তো আমার সঙ্গে বাস্তবে মিশলে জানতে পারতে আমি মানুষটা একেবারে তোমার কল্পনার থেকে আলাদা। মিশতে চাই আমি তোমার সাথে রাতুলদা, দেখা করতে চাই, জানতে চাই তোমায়, কাছ থেকে বুঝতে চাই। তুমি তো বলতে আমার ছবি তুলতে চাও, তুমি বলতে না? তোলো ছবি, যেখানে ইচ্ছে দাও ম্যাগাজিনে। আমার সঙ্গে একবার দেখা করবে রাতুলদা? অপর প্রান্ত আরও কিছুক্ষণ নীরব। তিথি বুঝতে পারে ঝড় উঠেছে রাতুলের মনেও, নাকি ওঠেনি, এটা ওর কল্পনা। বেশ মিনিট 15 পর রিপ্লাই আসে, বেশ করব দেখা। তোমাকে আমি প্রথম থেকে ছোট বোনের মতন দেখে এসেছি, ছোট বোনের সঙ্গে দেখা তো করতেই পারি। তুমি তোমার সুবিধা মতো জায়গা আর সময় বলো তিথি, আমি পৌঁছে যাব। অনেকক্ষণ অফ হয়ে গেছে রাতুল, চোখের জল আর বাদ মানছে না তিথির। আমার সঙ্গে 3 মাস চ্যাট করার পর বলল ও আমায় বোনের মতো দেখে। এত খারাপ আমি? রাগ হয়ে যায় তিথির, মনে মনে বলে আমিও তোমাকে চ্যালেঞ্জ করলাম রাতুলদা, যত বড় সন্ন্যাসী হও না তুমি, এই তিথিকে তুমি সামনে থেকে প্রত্যাখ্যান করতেই পারবে না, দেখে নিও। ফাইলের চাপে মুখ তুলতে পারছে না রাতুল, তারই মধ্যে মোবাইলটা বড্ড জ্বালায়। কটা ফটোগ্রাফি করার সুযোগ এসেছে গ্রিসে, যাব কি ভাবতে ভাবতে মনীষার ফোন। হ্যাঁ বলো মণি। আদর করেও মনীষাকে মণি বলেই ডাকে। ব্যস্ত রাতুল? একটু। কেন, দরকার আছে? হ্যাঁ, মানে উজানকে একটু আনার ব্যবস্থা করতে হবে, ওদের পুলকার আজ ব্রেকডাউন। সবাইকে ফোন করছে ওরা, বলছে বাবা মাকে আনার ব্যবস্থা করতে আজকের দিনটা। মনি, কিন্তু আমার তো খুব কাজের চাপ, কি করি? তুমি ম্যানেজ করতে পারবে না? পারলে কি আর তোমাকে বলতাম রাতুল, যেটা পারি না সেটাই তো তোমাকে ম্যানেজ করতে বলি। মনি, আমি গাড়িটা পাঠাতে পারি অফিসে ড্রাইভার দিয়ে, কিন্তু আমার যাবার সময় হবে না। ওরা তোমার ড্রাইভারকে বাচ্চা দেবে না রাতুল, স্কুলের একটা সিকিউরিটিরও প্রশ্ন আছে। সবই বুঝছি, কিন্তু আমি যেতে পারবো না মনি। একটা কাজ করছি, স্কুলে আমি বা তুমি যদি জানিয়ে দিই তাহলেও দেবে না। তাহলে একটা কাজ করো, ফোন করে দাও একটা, আমিও দিচ্ছি ক্লাস টিচারকে ফোন করে, আর সাথে একটা চিঠি লিখে ড্রাইভারকে দিয়ে দাও, আশা করি তাতে বাচ্চা দিয়ে দেবে। বেশ, তাই দিচ্ছি মনি। তোমার কি ফিরতে রাত হবে? গো, চাপ খুব। রাত হবে একটু, থ্যাংক ইউ, লাভ ইউ। সে ভালোবাসো কি না তার ফোনে কিভাবে বুঝবো বলো মনি? সে না হয় সাক্ষাতে দেখা যাবে। এই ধ্যাত, ফোন রাখো তো, চ্যাট করে করে ফ্লার্ট করা অভ্যেস হয়ে গেছে, এখন 10 বছরের বিবাহিত বউয়ের সঙ্গেও শুরু করলে। মোটেই না মনি, চ্যাট আমি করি ঠিকই, কিন্তু ফ্লার্ট আমি মোটেও করি না। আর এ কথা খুব সত্যি, 10ই হোক আর 20ই হোক, তুমি ছাড়া আমি সত্যি মনি হারা ফোনি। আচ্ছা হয়েছে হয়েছে, নিজেও কাজ সারো, আমাকেও সারতে দাও, বাই। ঘণ্টা 3 ভীষণ ব্যস্ততায় কাটল রাতুলের। পরের পর মিটিং, প্রেজেন্টেশন, সব মিলিয়ে একেবারে ক্লান্ত। একটু যখন ফ্রি হলো তখন দেখলো ঘড়িতে 7টা। এ বাবা, উজানের স্কুলে ফোন করতে তো বেমালুম ভুলে গেছি। উজান ফিরেছে তো ঠিক মতো? না, খোঁজ নিই একটা। মনিকে করব? না থাক, বাড়িতেই করি, মা তো ধরবে। হ্যালো মা, রাতুল বলছি। মা, উজান ঠিক মতো ফিরেছিল? মনি ফিরে এসেছে? আমাকে বলল কাজ আছে। আচ্ছা মনিকে দাও একটু। হ্যাঁ মনি, তুমি বললে রাত হবে। এক গাদা কাজ ছিল রাতুল, তুমি তো স্কুলেও ফোন করনি, চিঠিও দাওনি। ওরা উজানকে ছাড়ছিল না, আমায় ফোন করেছিল, আমি সঙ্গে সঙ্গে উবের করে পৌঁছে গেছিলাম, তারপর ওকে নিয়ে ফিরি। সরি মনি, চিঠিটা লিখতে যাব সেই সময় বস ডাকলো, আর আমার মাথা থেকে বেরিয়ে গেল। ইস, তোমার খুব খাটনি হয়ে গেল বলো। তা একটু হলো, কি আর করা যাবে, আমাকে এখন আবার অফিসে যেতে হবে। এখন এই ভর সন্ধেবেলা কেন? মিটিং আছে একটা রাত 8টায়। ও আচ্ছা, ড্রাইভারকে নিয়ে নাও, আমি অফিসের গাড়িতে ফিরে আসব। ওকে, বাই। ফোনে রেখে জিভ কাটে রাতুল। ইস, আমার ভুলের জন্য মনিটার খুব খাটনি গেল আজ। না, বাড়ি যাই, দেখি উজানের হোমওয়ার্কগুলো না হয় আজ আমি করাই, তাহলেও তো একটু রেস্ট হবে মনির। অফিসের গাড়ির সিটে বডিটা এলিয়ে দিয়ে স্পেয়ার ফোনটা বের করলো রাতুল।
সাধারণত ওর ফেক প্রোফাইলগুলো এই ফোন থেকে সার্ভ করে ও। প্রথমে ফটোগ্রাফির প্রোফাইলটা খুলে দেখে তিথির অনেকগুলো চ্যাট মেসেজ। কি লিখেছে তিথি এত? এ মা, সবকটা বাক্যেই অভিমান, দেখা করতে চায়। এই হলো সারমর্ম। প্রোফাইল থেকে লগ আউট করে গেল রাতুল। তিথির মুখশ্রীটা খুবই ফটোজেনিক, কোনো দ্বিধা নেই তাতে, কিন্তু মেয়েটার ব্যবহারটা যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে। কেমন কেমন সব কথা বলে। অভিমান করার মতো সম্পর্ক তো ওর আর আমার নয়, তবু এরকম মেসেজ করে কেন? আমি কি নিজের অজান্তে ওর মনে কোনো ভালোবাসা জাগিয়ে ফেলেছি? কিন্তু যতদূর মনে পড়ছে, বলেছিলাম আমি ওর ডবল বয়সী। বাড়িতে সবাই আছে, ভাই ওর চেয়ে কিছু বড়। সবাই আছে বলতে মেয়েটি কি বুঝতে পারেনি? স্পেসিফিক্যালি কি মনি আর উজানের কথা বলা উচিত ছিল? হয়তো ছিল না। একবার যখন কথাটা মনে হয়েছে তখন আজই বলে দেব। দিন দিন তিথি কেমন আনপ্রেডিক্টেবল আচরণ করছে। ওকে থামানো দরকার। ছোট মেয়ে তো, কখন কি হয়ে যায় মনের ভিতরে বোঝা মুশকিল। হ্যাঁ বলো তিথি, কি খবর? এতক্ষণ কোথায় ছিলে রাতুলদা? একটু ব্যস্ত ছিলাম। বলো, কি বলবে তুমি তিথি? তুমি দেখা করবে বললে, কই করলে না তো? আর তো কিছু জানালেই না সে ব্যাপারে। আসলে তিথি, কাজের খুব এখন চাপ, অফিস থেকে বেরোনো মুশকিল। এই দেখো না, আজ ছেলেকে স্কুল থেকে আনতে যেতে পারিনি। আমার স্ত্রীকে আবার অফিস থেকে নিয়ে আসতে হলো। আমি ফ্রি হলে তোমাকে নিজেই বলবো দেখা করার কথা। আর বলো, কি খবর? তোমার পড়াশোনা কেমন চলছে? ও প্রান্ত অনেকক্ষণ নীরব। সন্দেহ দানা বাঁধতে শুরু করলো রাতুলের মনে। তাহলে আমার সন্দেহই কি ঠিক? আমার ওপর দুর্বলতা আছে নাকি ওর? না হলে তো আমার স্ত্রী বা ছেলের কথাটা খুব স্বাভাবিকভাবেই নিত। কেমন যেন মন বলছে তিথি স্বাভাবিক হতে পারছে না। না, এরকম পরিস্থিতি হলে মেয়েটির সঙ্গে আর চ্যাট করা যাবে না। এখনকার এই বয়সী মেয়েরা খুব সেন্সিটিভ। বেশ মিনিট 15 পর রিপ্লাই আসে, কত বড় তোমার ছেলে রাতুলদা? আগে তো কখনো বলনি। বলিনি? ও আসলে আমি পাগল ছাগল মানুষ, কি বলি সব সময় খেয়ালও থাকে না। তবে আমি তো তোমায় বলেছিলাম আমি তোমার ডবল বয়সী। আমার বাড়িতে সবাই আছে। হয়তো ছেলের কথা বলা হয়নি। আমার ছেলের বয়স 4 বছর তিথি, খুব দুরন্ত। স্কুল কমপ্লেন তো লেগেই থাকে। ও জানতাম না, সে ঠিক আছে। আমি তবু তোমার সঙ্গে দেখা করতে চাই রাতুলদা। ও না, সে ঠিক আছে, দিন 15 পর দেখছি। একটু চাপটা সামলে নি দিদি, ঠিক আছে? আচ্ছা, অপেক্ষা করব। অফ হয়ে গেল রাতুল। মনে মনে যে সন্দেহটা ছিল, এবারে খানিকটা নিশ্চিত হয়ে গেল সে। কিন্তু এত ডেসপারেটলি মেয়েটা দেখা করতে চাইছে কেন? আমি তো সেরকম আশা দিইনি কোনোদিন। তাহলে দেখে তো একেবারে মধ্যবিত্ত বলে মনে হয়। না, সাবধান হতে হবে এবার থেকে। নিজের মনেই বলে রাতুল, প্রায় 14 বছর চ্যাট করছি বিভিন্ন লোকের সাথে। চ্যাটের সঙ্গে আমার সম্পর্ক সেই ইয়াহু মেসেঞ্জার, অর্কুটের সময় থেকে। তবে দ্রুত বদলেছে সময়, দ্রুত বদল হয়েছে মানুষের মানসিকতারও। এটা বেশ বুঝতে পারি আমি। বিবাহ বহির্ভূত সম্পর্কে চ্যাটের মাধ্যমে জড়িয়ে পড়ার উদাহরণ এখন ভুরি ভুরি। এই কবছরে সেটার গ্রোথ অনেক অনেক বেড়ে গেছে। মানুষ নিজের নিত্য নৈমিত্তিক জীবন ছেড়ে ভার্চুয়াল ওয়ার্ল্ডে বেশি থাকছে। না, সচেতন হবার সময় এসে গেছে। এবার থেকে তিথির সঙ্গে খুব বুঝে শুনে কথা বলতে হবে। মনে মনে ঠিক করে নেয় রাতুল। কান্নায় ভেসে যাচ্ছে তিথি। রাতুলদা বিবাহিত, এই জন্যই কি আমার সঙ্গে এত মেপে কথা বলতো রাতুলদা? তার মানে রাতুলদার মনে আমার কোনো জায়গা ছিল না কোনো দিন? পুরোটাই একতরফা। তাহলে কেন চ্যাট করতো রাতুলদা? আমার মন নিয়ে খেলবে বলে? বোঝেনি আমি ওকে কতটা? না, তুমি বিবাহিত হও আর তোমার বউ যত সুন্দরী হোক, আমার যখন ভালো লেগেছে তোমাকে, তখন আমার তোমাকে চাই চাই। তিথি আজ অবধি যা যা চেয়েছে সব পেয়েছে, এটাও পেয়েই ছাড়বো আমি, মনে মনে ঠিক করে নেয় তিথি। ক্রিং মেসেজ টোনে বেজে ওঠে ফোন। কে মেসেজ করলো রাতুলদা? না, ওই অনির্বাণ ছেলেটি। হাই বিউটি কুইন, বলো কি করছো? আজ আমার কথা বলতে ইচ্ছে করছে না অনির্বাণ, প্লিজ এক্সকিউজ মি। সে কি? আমি কোথায় জমিয়ে আড্ডা মারবো বলে অনলাইন হলাম, আর তুমি এক্ষুনি চলে যাবে কেন তিথি? এনিথিং রং? তা একটু বলতে পারো। আসলে একটু মন খারাপ। কেন ডার্লিং, কি হয়েছে জানতে পারি? হ্যাঁ, মানে তোমাকে একদিন বলেছিলাম মনে আছে, একটি ছেলেকে আমার ভালো লাগে। বিলক্ষণ মনে আছে। কি হয়েছে? ওই ছেলেটি ম্যারিড অনির্বাণ। আমি আজই জানলাম। ওর একটা বাচ্চা ছেলেও আছে। এটা তুমি জানতে না এতদিন তিথি? বলেনি ছেলেটি?
না বলেনি, বলেছিল বাড়িতে সবাই আছে, কিন্তু বউ বা বাচ্চার কথা বলেনি কখনো। আর লোকটার প্রোফাইলও অদ্ভুত, শুধু নিজের তোলা ছবি, কোনো ফ্যামিলি পিক নেই, এমনকি নিজেরও ছবি নেই। সে কি তিথি? ছেলেটিকে কেমন দেখতে তুমি জানো না? না, জানি না। এই যে বললে ভালোবাসো। হ্যাঁ, কিন্তু চেহারা দেখিনি কখনো। ওর সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। তিথি, তুমি ছেলেটির সঙ্গে একবার দেখা করো, বাকি ভাবনা তারপর ভেবো, ওকে? আমিও তাই ভাবছি। যাক, আমি যাই আজ। কাল আবার কলেজ আছে, সকালে উঠতে হবে। অফ হয়ে যায় তিথি। রূপ নিয়ে প্রশংসাও চিরকালই শুনে আসছে সবার থেকে, কিন্তু কোনো ছেলেকে আজ অবধি মনে ধরেনি। শুধু এই রাতুল ছেলেটি সব গন্ডগোল করে দিল। আর সেও বিবাহিত। ঠিক কি করা যায় রাতুলদার মনের কাছাকাছি পৌঁছানোর জন্য? রাতুলদা খুব পড়াশোনা ভালোবাসে, কিন্তু আমার তো একটুও এসব করতে ইচ্ছে করে না। না, তবুও করতে হবে, না হলে রাতুলদাকে ইমপ্রেস করা যাবে না। ও আর 5টা ছেলের চেয়ে আলাদা, শুধু রূপে গলে যাবে বলে মনে তো হয় না। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও বই নিয়ে বসল তিথি। ধীরে ধীরে রাতুলের প্রতি আকর্ষণ বাড়তে থাকে তিথির। তিথি অনুভব করে রাতুলকেও যত আঁকড়ে ধরতে চায়, রাতুল যেন তত সরে যায়। আজকাল তো অন খুব কম হয়, একমাত্রই অনির্বাণ ছেলেটাই ওর বন্ধু হয়ে উঠেছে। না, রাতুল তাকে একবার রাজি করাতেই হবে। কাল অনির্বাণ একটা বুদ্ধি দিয়েছিল। প্রোফাইল ঘেটে রাতুলের ফোন নম্বরটা পেয়ে গেল তিথি। এটাও নিজের নম্বর তো, দেখা তো যাক ফোন করে একবার। বাজছে, ধরছে না, কেটে আবার কল করে তিথি। হ্যালো, আমি তিথি বলছি। কে তিথি? একটু অবাকই হয় রাতুল। যার সঙ্গে তুমি চ্যাট করো রাতুলদা, যার ছবি তুলতে চাও গঙ্গার ঘাটে, সেই তিথি। ও, তুমি সেই তিথি? হ্যাঁ বলো, কি দরকার? ধুত, তুই আমার চেয়ে অনেক ছোট, তুইই বলি, বল কি দরকার? একটু বেশি স্বাভাবিক হতে চাইছে নাকি রাতুলদা? অন্তত তিথির তো তাই বলে মনে হলো। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই রাতুলদা, দরকার হলে আজই। আজ? না, আজ তো হবে না রে। আচ্ছা, কাল দেখছি। কাল একটা সেমিনারে বারবিকিউতে যাবার কথা আছে, ফেরার সময় তোর সঙ্গে দেখা করে নেব। তুই কোথায় দেখা করতে চাস বল? তুমি যেখানে বলবে রাতুলদা, আমি পৌঁছে যাব। শুধু একটু বিকেলের দিক হলে ভালো হয়। তুই শ্রীরামপুরে থাকিস, কলকাতা ভালো চিনিস তো? না হলে আমি তোর চেনা জায়গাতেও যেতে পারি। তোমার জন্য আমি যেখানে খুশি যেতে পারি, যখন বলবে। না চিনলেও চলে যাব। মনে মনে বলে তিথি, মুখে বলে, হ্যাঁ মোটামুটি কাজ চালাবার মতো কলকাতা চিনি। তুমি বলো কোথায় দেখা করতে পারবে? তাহলে কাল বিকেল 4টে পার্ক স্ট্রিট ফ্লুরিসে আয়। আচ্ছা, কাল দেখা হবে, বাই। ফোন রেখে দেয় তিথি। উদ্যোগটা তাহলে আমাকে নিতে হলো। বেশ, আসুক কাল, আমি দেখি কি করা যায়। ওর মনে আমার জন্য আদৌ কিছু আছে কিনা এটা বোঝা দরকার। পরের দিন সকাল থেকে বেশ সাজো সাজো রব। উত্তেজনায় রাতে ভালো ঘুমই হয়নি তিথির। আজ কলেজ যায়নি তিথি। বেলা 2টো নাগাদ পড়তে যাবার নাম করে বেরিয়ে যায় বাড়ি থেকে। ঠিক 3:30 পৌঁছে যায় ফ্লুরিসের সামনে। একটা চেয়ার টেনে বসে। মধ্যবিত্ত তিথি আসেনি কোনোদিন এমন ঝাঁ চকচকে রেস্তোরাঁতে। খাবার জিনিসের দাম দেখে তো চক্ষু চড়কগাছ হয়ে যায় তিথির। ব্যাগ গুনে দেখে বাড়ি যাবার মতো টাকা বাকি থাকলে মোটামুটি একটা জুস অর্ডার করতে পারবে ও। তাই করে দেয়। রাতুলকে SMS করে দেয়, রিচড ফ্লুরিস। জুসটা নিয়ে বসে থাকে তিথি। একটা সাদা কুর্তি আর কালো জিন্সের দিব্যি মানিয়েছে তিথিকে। প্রায় 4:15 নাগাদ একটা গম্ভীর পুরুষ কণ্ঠস্বর বলে ওঠে, কতক্ষণ এসেছিস তিথি? সরি, একটু দেরি হয়ে গেল, মিটিং শেষ হচ্ছিল না আসলে। চেয়ার টেনে বসতে বসতে খুব সহজভাবেই বলে রাতুল। অবাক হয়ে তাকিয়ে দেখে তিথি, তার স্বপ্নের হিরো একেবারে সামনে। যেমন কল্পনা করেছিল তিথি, রাতুলদা তার চেয়েও বেশি হ্যান্ডসাম। লম্বা, ফর্সা, চোখে চশমা, বেশ ব্যক্তিত্ব আছে চেহারায়। হ্যাঁ, বয়সটা মোটামুটি ঠিকই বলেছে, মাঝবয়সী হবে। কথা শুরু করে তিথি, এই 1/2 ঘন্টা হবে তুমি আমাকে দিব্যি চিনে নিয়েছো তো? আমি ভেবেছিলাম ফোন করবে। না না, চিনতে কেন পারবো না, কত ফটো দেখেছি তোর। তবে তুই কিন্তু ফটোর চেয়েও সামনেই বেশি সুন্দর। তোর ফেসের মধ্যে বেশ একটা ইনোসেন্ট অথচ এলিগেন্ট লুক আছে। তোর ফেসটা যদি সাইড থেকে তোলা যায়। রাতুলদা, থামিয়ে দেয় তিথি। তোমার ছবি তোলা ছাড়া আর কোনো টপিক আছে কি কথা বলার? না মানে, আমি পাগল ছাগল মানুষ, একটু ছবি তুলতে ভালোবাসি। তাই যে কোনো ফটোজেনিক ফেস দেখলে কেমন যেন মনটা ক্যামেরার দিকে চলে যায়। তুই বলে নয় জানিস তিথি, এই দেখ রাস্তায় আসবার সময় এই 2টো পথ শিশুর ছবি তুললাম। এখন তো সঙ্গে DSLR নেই, তাই মোবাইলেই তুললাম। অবাক হয়ে তিথি দেখে রাতুল তাকে সুন্দর 2টো পথ শিশুর ছবি তুলেছে। একজন মায়ের কোলে, অন্যজন ভিক্ষার থালা নিয়ে অসহায় দৃষ্টিতে চেয়ে আছে।
কি আরতি বাচ্চাটার চোখ দুটোতে, যদি কেউ একটু কিছু দিয়ে যায়। বাহ, খুব সুন্দর, কিন্তু খুব কষ্টের। সংক্ষিপ্ত জবাব দিয়ে মোবাইল ফেরত দেয় তিথি। হ্যাঁ, সে তো বটেই। যাক, তুই আমায় ডাকলি কেন বল দেখি? তোমায় চিনব বলে, জানবো বলে। মানে? মানে আবার কি? আমি তোমায় চিনতে জানতে পারি না? এবার চোয়ালটা একটু শক্ত হয়ে যায় রাতুলের, একটু গম্ভীর হয়েই বলে, আমি এমন কোনো বিখ্যাত মানুষ নই তিথি যে এত চিনতে জানতে হবে। আজ বেপরোয়া তিথিও, বিখ্যাত হয়তো নাও, কিন্তু আমার কাছে তোমার মূল্য অনেক। কেন কথা কেন বলছিস? কেন তুমি বোঝো না রাতুলদা? এত বোঝো, এত লেখাপড়া তোমার, আর এইটুকু বোঝো না কেন আমি বেপরোয়া হয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছি? অভিমানে চোখে জল আসে তিথির। গম্ভীর হয়ে মাথা নামিয়ে নেয় রাতুল। খানিকক্ষণ চুপ থেকে বলে, তিথি, আই এম সরি। আমার মনে সেরকম ফিলিং তোর প্রতি কোনোদিনই ছিল না, আজও নেই। কিন্তু কোথাও হয়তো দোষ আমার হয়েছে, না হলে আর তুই আমায় নিয়ে এরকম ভাববি কেন? এরকম ভাবনা যখন তোর মনে এসেছে, তখন এর দায় হয়তো কিছুটা আমারও। হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। কিন্তু বিশ্বাস কর, সত্যি আমার জীবনে আমার স্ত্রী সন্তান আছে, এবং তাদেরকে নিয়ে আমি খুব খুব সুখী। মণিকে ছাড়া আমি কোনোদিন কোনো নারীকে কল্পনাই করিনি সেই জায়গায়। কে মণি? তোমার স্ত্রী? আমার স্ত্রী মনীষা আর ছেলে উজান, এরা দুজন আমার লাইফ লাইন তিথি। তোমার স্ত্রী জানেন তুমি অন্য মেয়ের সঙ্গে চ্যাট করো? জানে। ও জানে চ্যাটিং আমার নেশা। সঙ্গে এও জানে আমি কখনো ওকে ঠকাবো না। বাবা, তোমার বউয়ের এত ভরসা তোমার ওপর? লাভ ম্যারেজ? তা বটে। এক সময় একই সঙ্গে একই অফিসে ছিলাম, এখন দুজনেই অন্য অফিসে কাজ করি। ও, খানিক উদাস হয়ে যায় তিথি। বলছি, তোমার বউয়ের একটা ছবি দেখা যাবে? ছবি? খানিক চিন্তায় পড়ে যায় রাতুল। ছবি দেখানো কি ঠিক হবে? মনি এমনিতেই খুব প্রাইভেসি পছন্দ করে, ওকে না জিজ্ঞেস করে কি? আচ্ছা থাক, দেখিয়ে দিই, কি আর হবে। তাতে যদি ওর আমার প্রতি দুর্বলতাটা কেটে যায়, সেটা তো ভালোই। অগত্যা ফোন ঘেটে মনি আর উজানের ফটো বের করলো রাতুল। এই যে তিথি, দেখ, এটা মনি আর এই আমার ছেলে উজান। অবাক হয়ে দেখতে থাকে তিথি। রাতুলদার বউ বেশ সুন্দরী, ছেলেটাও খুব কিউট। ও, এই জন্যই বুঝি আমার দিকে নজর পড়ছে না। মুখে বলে, বাহ, খুব সুন্দর রাতুলদা, ভালো থেকো। তুইও ভালো থাকিস। আর শোন, এসব কোনো ব্যাপার নয়, তুই ছোট তাই এসব মনে হচ্ছে। একটু বড় হয়ে যখন তোর যোগ্য কাউকে পাবি, তখন দেখবি নিজেই হাসবি মনে মনে, ভাববি কত বোকা ছিলাম আমি। আচ্ছা বাদ দাও, আমারই ভুল হয়েছে। চোয়াল শক্ত করে বলে তিথি। বাদ দে। বল দেখি, কি খাবি? এত দূর থেকে এসেছিস, খিদে পেয়েছে নিশ্চয়ই। এখানকার খাবার খুব ভালো তিথি। ভালো কি মন্দ জানি না রাতুলদা, আমি এখানে প্রথম আসছি, আর আমাদের এত ক্ষমতাও নেই। জিনিসের যা দাম দেখলাম। এই পাকামে, দাম নিয়ে তোকে কে ভাবতে বলেছে শুনি? আমি আছি তো নাকি? আর তুই না খেলে দেখ বসে বসে, আমার খুব খিদে পেয়েছে। বেশ কিছু খাবারের অর্ডার করে দিল রাতুল। খাবার শেষ করে রাতুল বলে, তুই ট্রেনে যাবি তো? চল, তোকে হাওড়া অবধি দিয়ে আসি গাড়িতে, ওখান থেকে ফিরে যাস। চুপ করে ঘাড় নেড়ে হ্যাঁ বলে তিথি। নিজের গাড়িতে করে তিথিকে হাওড়া স্টেশনে ড্রপ করে দেয় রাতুল। কিন্তু নামার আগে তিথি বলে ওঠে, রাতুলদা, তুমি তো ছবি তুলতে ভালোবাসো, আমার মোবাইলে আমার কটা ছবি তুলে দাও না। এখানে গাড়ির ভিতরে? অবাক হয়ে যায় রাতুল। তাহলে গাড়িটা পার্ক করে হাওড়া ব্রিজে তুলে দাও কটা, প্লিজ রাতুলদা। আর হয়তো দেখা হবে না তোমার সাথে, আমার এই কথাটা রাখো। একটু ভেবে রাজি হয়ে যায় রাতুল। হাওড়া ব্রিজে গঙ্গার ধারে কটা সুন্দর ছবি তুলে দেয় তিথির। একটা সেলফি প্লিজ রাতুলদা। সেলফি? হ্যাঁ প্লিজ। ওকে। নিজের মোবাইলে পটাপট কটা সেলফি তুলে নেয় তিথি। তারপর রাতুলকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে যায়। দিদান, ও দিদান, দেখো না, কাকাই ল্যাপটপ দেখে হঠাৎ কেমন নাচতে শুরু করে দিল। ছোট্ট উজান ডাকে দিদানকে। মনীষা আর রাতুল দুজনে দৌড়ে সোজা রিজুর ঘরে। দাদাকে দেখে আনন্দে আত্মহারা রিজু এসে জড়িয়ে ধরে রাতুলকে। দাদা, কলকাতা পুলিশের চাকরিটা হয়ে গেছে, এইমাত্র ওয়েবসাইটে দিয়েছে, আমার নামটা ক্রাইম ব্রাঞ্চের আন্ডারে লেখা। আরে বলিস কি, প্রথমে স্পেশাল ক্রাইম সেলে নিয়েছে? আর নেবে নাই বা কেন? তোর মতো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিস্ট পাবেই বা কি করে? কটা ছেলের এত ভালো রেজাল্ট আছে স্ট্যাটিস্টিক্সে, ওটা দেখেই বোধহয় তোকে একেবারে ক্রাইম ব্রাঞ্চে নিয়ে নিয়েছে রে। প্রাউড অফ ইউ ব্রো। ভাইকে জড়িয়ে ধরে বলে রাতুল। দাদা, তুই আর বৌদিদি না থাকলে এই দিনটা আমার জীবনে কোনোদিনও আসতো না রে। এটা আমি কি করে ভুলে যাই? বাবা মারা যাবার পর তুই আমাকে বাবার অভাব কোনোদিনও বুঝতেই দিসনি।
তুই তো চাইলেই বৌদিদি আর উজানকে নিয়ে সিডনিতে সেটেল করতে পারতিস, করিসনি। আর কেন করিসনি তাও বুঝি আমি, তোর ভয় হয় তুই চলে গেলে যদি মা আমাকে একা সামলাতে না পারে। বেশ বেশ, দুই ভাইয়ে অনেক বাজে বকেছ, এখন চিকেন পকোড়া আর কফি খাও দেখি। প্লেট নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলে মনীষা। শুধু চিকেন পকোড়া বৌদিদি? ভেরি ব্যাড, আমি তো ভাবছিলাম আজ রাতে বাইরে খাবো। রিজু বায়না ধরে। ওকে ডান, চলো রেডি হয়ে নাও সবাই, আজ ডিনার বাইরে। রাতুল বলে ওঠে, এই উজানের পরীক্ষা চলছে গো, ও তো পড়বেই না তাহলে। মৃদু আপত্তি জানায় মনীষা। ধুত বৌদিদি ছাড়ো তো, উজানকে আমি একটু দেখে নিচ্ছি। প্রিপারেটরি ক্লাসের আবার পরীক্ষা, যাও তোমরা, আমি উজানকে বসাচ্ছি। রিজু নিজেই রেস্তোরাঁর টেবিল বুক করে উজানকে নিয়ে বসে যায়। বেশ সুন্দর সময়টা কাটছিল রাতুলের। মনি, উজান, রিজু, মা সবাইকে নিয়ে ফ্যামিলি ডিনার সব সময়ই প্রিয় ওর। গল্পগুজব করতে করতে কখন যে রাত হয়ে গেল টেরই পায়নি। বাড়ি ফিরে সবাই শুতে যাবার পর স্টাডিতে বসে কি মনে হতে ফটোগ্রাফি প্রোফাইলে লগ ইন করল রাতুল। ইস, সারা সন্ধে একবারও মনে হয়নি বাচ্চা একটা মেয়ে তিথি ঠিকঠাক পৌঁছেছে তো বাড়ি। প্রোফাইলে ঢুকে চক্ষু জড়গাছ রাতুলের। তিথির টাইমলাইনে ভর্তি ওর আর তিথির সেলফিগুলো। ওকে ট্যাগও করা আছে, তাতে অন্তত 50 জনের 50 রকম কমেন্ট। বেশিরভাগই ওকে তিথির বয়ফ্রেন্ড ভাবছে, আর তিথির রিপ্লাইগুলো খানিকটা সেরকমই। ছি ছি, এত বোঝানোর পরও একই করলো তিথি। ভাগ্যিস মনি আর রিজু কেউ এই প্রোফাইলের ফ্রেন্ড লিস্টে নেই, থাকলে তো খুব মুশকিল হয়ে যেত। না, তিথি তো বেশ পাকা মেয়ে বলতে হবে। ও তো মনির ছবিও দেখেছে, নামও জানে, খুঁজে বের করে ফেলবে না তো? যে এতটা পেরেছে তার ওইটুকু করতে কি খুব বেশি পরিশ্রম হবে? চুপচাপ ফটোগ্রাফি প্রোফাইল থেকে তিথিকে আনফ্রেন্ড করে দিয়ে লগ আউট করে বেরিয়ে আসে রাতুল। কিন্তু মন বলছে তিথি থামবে না, তিথির মতো মেয়েরা থামতে জানে না। আনফ্রেন্ড করে দিলে? এত বড় সাহস তোমার রাতুলদা? তুমি কি ভাবলে আমায় আনফ্রেন্ড করে দিলে তুমি বেঁচে যাবে? ছেড়ে দেবো আমি তোমায়? তিথি এত বোকা মেয়ে নয়। বিছানায় শুয়ে শুয়ে এসবই ভাবতে থাকে তিথি। কিছুতে যেন নিজেকে এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের বাইরে বের করতে পারে না তিথি। ক্রিং করে মোবাইলের মেসেজ টোনটা বেজে ওঠে। অনির্বাণ। কি গো, দেখা করলে? তুমি ওর প্রোফাইলের ফ্রেন্ড হিসেবে আছো তো অনির্বাণ? একদম, যেদিন থেকে বলেছো সেদিন থেকে ওই ফটোগ্রাফি মানে রাতুল সিনহার প্রোফাইলে ইন করে গেছি। একদম ভেবো না ডার্লিং, তুমি শুধু বলো আজকে কি হলো। লোকটা হয় খুব চালাক, আর তা না হলে খুব ভালো অনির্বাণ। সেরকম কিছুই হয়নি, জাস্ট ফ্লুরিসে গিয়ে খেয়েছি। ডোন্ট মাইন্ড তিথি, আস্কিং এ পার্সোনাল কোশ্চেন। মানে একটা ম্যারিড লোক তোমার মতো একটা সুন্দরী মেয়েকে এতক্ষণ একা পেল, গাড়িতেও একা পেল, তোমাকে টাচও করেনি বা করবার কোনো চেষ্টা করেনি, বা সেরকম কোনো সেক্সুয়াল কথাবার্তা? আরে না রে বাবা, আমি তো চেয়েছিলাম সেরকম কিছু করুক, কিন্তু করেনি। করলে তো রেকর্ড করেই রাখতাম। সন্ন্যাসী টাইপ না। বউয়ের সঙ্গে লাভ ম্যারেজ, মনে হয় বউয়ের আঁচল ধরা। বউয়ের নাম জানো? মনি না কি যেন বলছিল। চেনো বউকে? ছবি দেখেছি। চিনতে পারবে? হ্যাঁ, তা পারবো। নামটা নিয়ে সার্চে যাও না, খুঁজে দেখো না পাও কিনা। হ্যাঁ ঠিক বলেছ, রাতেই চেষ্টা করব। তুমি শুধু লোকটাকে নজরে রেখো। একদম, রাখছি আমি। তিথি, মা কতক্ষণ খেতে দিয়েছে, খাবি আয়। তিথির বাবা ডাকে তিথিকে। এই যাই আমি এখন, খেতে ডাকছে, বাকি কথা পরে হবে, বাই। অফলাইন হয়ে যায় তিথি। খেতে এসে দেখে সবাই খুব বিরক্ত। তিথি, ওই মোবাইলটা আসার পর থেকে দেখছি তুই সারাক্ষণ ওটার মধ্যে। আমাদের সাথে কথা নেই, তুলির সাথেও কথা নেই। এবারে সেমিস্টারের রেজাল্টও খারাপ। ব্যাপার কি তোর তিথি? বেশ রেগেই বলেন তপন বাবু। সব সময় খিটখিট করো না তো বাপি, আমার পড়া আমি ঠিক বুঝে নেব। কোথায় বুঝছিস তুই? আচ্ছা পড়াশোনার কথা বাদই দিলাম, আজকাল কটা কথা বলিস আমাদের সাথে? কি কথা বলবো এত? ঝেঁঝে ওঠে তিথি। কেন রে, আগে তো রান্নাঘরেও আসতিস, আমাকে হাতে হাতে সাহায্য করে দিতিস, তোর কত বন্ধুদের গল্প করতিস। এখন তো এসব কিছুই করিস না। আমি তো তোর বন্ধুদের নামও জানি না তিথি। তিথির মা বলেন, ও মানে তোমরা এটাও আশা করো যে আমি হাওড়া থেকে শ্রীরামপুর এসে আবার রান্নাতেও সাহায্য করব? তা বলছি না তিথি, সে তোর কষ্ট হয় বুঝতে পারছি, রান্নার সাহায্য লাগবে না আমার, কিন্তু তোর সঙ্গে তো কোনো যোগাযোগই থাকছে না আমাদের। তুই কি করছিস, কাদের সঙ্গে মিশছিস, কিছুই জানি না আমরা। এটা তো ভালো কথা নয় তিথি। তাহলে আর কি, ফলো করো আমাকে। রেগে কোনো রকমে খেয়ে উঠে গেল তিথি। অনির্বাণের সঙ্গে আলোচনাটা হাফ ডান হয়ে আছে।
শেষ করতে হবে। ঘরের দরজা ভাজাতে যাবে, অমনি তুলির সঙ্গে দেখা। দি ভাই, একটা কথা জিজ্ঞেস করব? কি, তাড়াতাড়ি বল, কাজ আছে আমার। তুই কি কাউকে, মানে কারোর সঙ্গে প্রেম করছিস? হঠাৎ এ প্রশ্ন? না, তুই কেমন যেন হয়ে গেছিস একটু, তাই আর কি ভাবলাম যদি। খুব পেকেছিস তুলি তুই? না, আমার জীবনে সেরকম কেউ নেই, যা তুই। খানিকটা মুখের ওপরে দরজাটা বন্ধ করে দিল তিথি। তুলি হতবাক, হতবাক তিথির মা বাবাও। নিজের মেয়েটা কেমন যেন আমূল পাল্টে গেল এই কয়েক মাসে। যখন তপনবাবু আর তিথির মায়ের চোখে মেয়ের চিন্তায় ঘুম নেই, ঠিক তখনই তিথি ব্যস্ত ফেসবুকের মায়া জালে। সার্চ ইঞ্জিনে খুঁজে মনীষা সিনহাকে যে বের করতেই হবে। আজ নতুন অফিসে জয়েন করলো রিজু। ওর প্রথম পোস্টিংই লালবাজারের ক্রাইম সেলে। ঢুকতেই সহকর্মীরা বেশ ভাব জমিয়ে নিল। কিছুক্ষণ পর অফিসার মিস্টার পুরকায়স্তর ঘরে ডাক পড়ল রিজুর। ওয়েলকাম ইয়াং ম্যান, তোমার তো বয়স বেশ কম, পারবে তো? এটা বেশ দায়িত্বের এবং বুদ্ধির কাজ। হ্যাঁ স্যার, পারবো। তোমার রেজাল্ট এবং সাবজেক্ট দেখে আমাদের ভরসা হয়েছে বলেই নিয়েছি এই ডিপার্টমেন্টে ইয়াং ম্যান। আসলে তোমাদের মতো ইয়াং ব্লাড না হলে এখনকার দিনের ক্রাইম আটকানো খুব শক্ত। আমাদের মতো বুড়ো হাবড়ারা ক্রিমিনালদের সঙ্গে আর পেরে উঠছে না আর কি। হেসে ফেলে রিজু। আচ্ছা, আপাতত যে জন্য তোমায় ডেকেছি সেটা মন দিয়ে শোনো। আজই তোমার জয়েনিং, আর আজই বেশ একটা শক্ত প্রজেক্ট অপেক্ষা করছে তোমার জন্য। বলুন স্যার। মুম্বাই থেকে কয়েকদিন ধরেই একটা কমপ্লেন আসছে আমাদের কাছে, স্টক মার্কেট থেকে। তুমি নিশ্চয়ই জানবে এখনকার স্টক মার্কেটের অবস্থা খুব ভালো নয়। পুরো ভারতের অর্থনীতিটাই দাঁড়িয়ে আছে এর ওপর। আর এরপর যদি স্ক্যাম হয় তাহলে তো কথাই নেই। মুম্বাই পুলিশ বারবার একটা কমপ্লেন জানাচ্ছে রিজু। বলছে শেয়ার মার্কেটের ইনফরমেশন বিক্রি হয়ে যাচ্ছে সময়ের আগেই, আর সেটা হচ্ছে কলকাতা থেকে। কিন্তু কে বা কারা এটা কিভাবে করছে, দে হ্যাভ নো ক্লু। শুধু বলছে এই ইনফরমেশন কলকাতা থেকে লিক হচ্ছে। স্ট্রেঞ্জ ইনডিড, ইট ইজ এ স্ট্রেঞ্জ কেস, বাট ইট হ্যাজ বিকাম এ প্রেস্টিজ ইস্যু ফর কলকাতা পুলিশ। ওকে স্যার, আমি দেখছি। আসলে এই বিষয়ে আমার খুব বেশি কিছু জানা নেই, একটু পড়াশোনা করতে হবে আমাকে। শিওর, টেক ইউর টাইম ইয়াং ম্যান। আমি তোমার জুনিয়রদের বলে দিচ্ছি, সব সময় সাহায্য করবে তোমাকে। মাথা নেড়ে পুরো কায়স্তার রুম থেকে বেরিয়ে আসে রিজু। স্টক মার্কেট স্ক্যাম, এ কি অদ্ভুত কেস প্রথমেই এসে জুটল রে বাবা। এই বিষয়ে তো আমি কিছুই জানি না, ভাবে রিজু। দাদার এই ব্যাপারে কিছু জানা থাকলেও থাকতে পারে। একবার দাদার সঙ্গে কথা বলতে হবে। বাড়ি ফিরে সোজা রাতুলের স্টাডিতে গেল রিজু। দাদা, ফ্রি আছিস? কথা ছিল একটু। হ্যাঁ একদম, বল। ওই একটা বৌদ্ধদের নিয়ে গল্প পড়ছিলাম আর কি। কি সুন্দর সুন্দর গল্প। তুই বল, আজ প্রথম দিন কেমন কাটলো অফিসে? ভালোই, কিন্তু একটা বেশ জটিল কেস দিয়েছে, যে ব্যাপারে আমার ধারণাই নেই। তোরা তো পড়াশোনা, তুই যদি একটু হেল্প করিস। হ্যাঁ বল বল, জানা থাকলে নিশ্চয়ই বলবো। আমাকে একটা কেস দিয়েছে যেটা শেয়ার মার্কেট রিলেটেড। বলছে ইনসাইডার ট্রেডিং। আমি ঠিক জানিই না এই ব্যাপারে। মুম্বাই পুলিশ নাকি সাসপেক্ট করছে কলকাতা থেকে কিছু ইনফরমেশন লিক হচ্ছে এবং ইনসাইডার ট্রেডিং হচ্ছে। শোন ভাই, ভালো করে শোন। আমাদের দেশে দু ধরনের কোম্পানি হয়, একটা পাবলিক কোম্পানি, একটা প্রাইভেট কোম্পানি। পাবলিক কোম্পানি হলো সেগুলো যাতে পাবলিকদের শেয়ার থাকে। এই যে তুই আমি শেয়ার কিনি, যেমন ধর হিন্দুস্তান লিভার, টাটা সান ফার্মা, এগুলো সব পাবলিক কোম্পানি। আবার ধর পতঞ্জলির মতো কোম্পানি যাদের ব্যক্তিগত মালিকানাই যথেষ্ট ব্যবসা করার জন্য, তাদের বলে প্রাইভেট কোম্পানি। বুঝলি? কিন্তু তার সঙ্গে ইনসাইডার ট্রেডিং এর কি সম্পর্ক? বলছি শোন, নাকি পুরোটা মন দিয়ে। একটা কোম্পানি কখন পাবলিক হয়? না যখন সে মার্কেট থেকে টাকা তোলে আর তার কোম্পানি শেয়ার পাবলিকদের বেচে দেয়। সেরকম পাবলিক কোম্পানির বেশ কিছু বোর্ড মেম্বার্স থাকে। সেবির কাছে তাদের প্রত্যেকের নাম থাকে। মনে রাখতে হবে যে কোনো পাবলিক কোম্পানি কিন্তু পাবলিকের কাছে আনসারেবল। যেহেতু তারা পাবলিকদের কাছ থেকে টাকা তুলেছে, তাই তারা বছরে 4 বার কোয়ার্টার রেজাল্ট বের করতে বাধ্য। এবার ধর এই কোম্পানির রেজাল্ট আউটের আগেই যদি কোনোভাবে মার্কেট প্রেডিকশনটা বেরিয়ে যায়, সেটাই হলো ইনসাইডার ট্রেডিং। মানে শেয়ারের দাম বলছো? ধুর পাগল, না রে, দামের সঙ্গে এর কোনো রিলেশন নেই।
ধর তুই আজ জানতে পারলি 7 দিন পর অমুক শেয়ারের দাম 50% পড়ে যাবে, তাহলে তুই কি করবি? বেচে দিবি। যখন দেখবি 7 দিন পর সত্যিই কমেছে, তখন তোর আনন্দে আত্মহারা অবস্থা। আবার উল্টোটাও ধর, যদি তুই জানতে পারিস অমুক শেয়ারের দাম 7 দিন পর বাড়বে, তাহলে তুই কি করবি? নিশ্চয়ই তুই কিনে রাখবি। তাহলেও 7 দিন পর তোর আনন্দে আত্মহারা অবস্থা। এখন এই যে ইনফরমেশনটা তুই পাচ্ছিস, সেটাই বলে মার্কেট প্রেডিকশন। এটা যত নির্ভুল হবে তত বেশি লাভ হবে। এসব অ্যালগোরিদম তো অনেকেই করে, তাহলে সবটাই বেআইনি নাকি? রিজু প্রশ্ন করে। না, প্রেডিকশন করাটা বেআইনি না, ওটা অনেকের জীবিকা। কিন্তু একটা পারফেক্ট ইনফরমেশন ব্রোকারদের কাছে সময়ের আগে লিক করে দেওয়াটা বেআইনি। সেবি নিশ্চয়ই মুম্বাই পুলিশের কাছে কোনো কমপ্লেন লজ করেছে, আর মুম্বাই পুলিশ এটাই সন্দেহ করছে যে কিছু পাবলিক কোম্পানি থেকে শেয়ার ইনফরমেশন মার্কেটে রেজাল্ট আউট হবার আগেই ব্রোকারদের কাছে চলে যাচ্ছে। এবার সেটা কোন কোন কোম্পানি এবং কি করে যাচ্ছে, আমার মনে হয় সেটাই তোকে বের করতে দিয়েছে। ঘটনাটা কি তোর কাছে পরিষ্কার রিজু? একদম দাদা, থ্যাংক ইউ। কিন্তু দাদা, এই ইনফরমেশন বেরোবে কি করে? দুভাবে বেরোতে পারে। এক হলো যে কোম্পানির ইনফরমেশন বেরোচ্ছে, তাদের বোর্ড মেম্বারদের মধ্যে কেউ বের করে দিল। আর একভাবে বেরোতে পারে, সেটা হলো কোনো অডিট ফার্ম দেখে। দেখ ভাই, যে কোনো কোম্পানিকে রেজাল্ট বেরোনোর আগে অডিট করতেই হবে। এখন ফার্মের মধ্যে কেউ যদি এটা টাকার বিনিময়ে ব্রোকারদের কাছে লিক করে দেয়, তাহলে বুঝলাম দাদা, একদম জলের মতো পরিষ্কার। ক্যারি অন উইথ ইউর বুদ্ধিস্ট স্টোরিজ দাদা। আমি একটু ভাবি এটা নিয়ে। প্রথমে খুব ভালো কেস পেয়েছিস, ভাব, একদম গোড়া থেকে ভাব। একটা খাতা পেন নিয়ে বসলো রিজু। তাহলে প্রথম একটা খোঁজ করতে হবে সেবি কোন কোন কোম্পানিকে সাসপেক্ট করছে। নিশ্চয়ই সেই কোম্পানির হেডকোয়ার্টার কলকাতায় না হলে এত কনফিডেন্টলি ওরা কলকাতার নাম করতো না। দ্বিতীয় কাজ, সেই কোম্পানির বোর্ড মেম্বার্স কারা, এটাও নিশ্চয়ই সেবি দিতে পারবে। তৃতীয় কাজ, এই কোম্পানিগুলোর অডিট কোন কোন কোম্পানি করে। ওদিকের কি খবর অনির্বাণ? আমি তো রাতুলের কোনো খবরই পাচ্ছি না। কত খুঁজলাম, ওর বউকেও পেলাম না খুঁজে ফেসবুকে। সেরকম কোনো খবর নেই তিথি। ওই লোকটা যেমন থাকে তেমনই আছে, শুধু মাঝে মাঝে ছবি দেয়, এই আর কি। কোনো তাপ উত্তাপ নেই বলছো? সেরকম তো কিছু চোখে পড়ছে না তিথি। তোমাকে যদি মিস করতো তাহলে কি তোমাকে ব্লক করতো নাকি? আর করলেও আবার আনব্লক করে দিত। কি করি অনির্বাণ বলো তো? আমি রাতুল তাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি। তাহলে তোমাকে একটু ডেসপারেট হতে হবে তিথি। ন্যাকা কান্না কেঁদে বাড়িতে বসে থাকলে হবে না। ডেসপারেট তো হতেই চাইছি অনির্বাণ, কিন্তু রাতুল দা তো আমার সঙ্গে কোনো যোগাযোগই রাখছে না। পৌঁছবো কি করে ওর কাছে? কেন, ওর ফোন নম্বর তো আছে। আর আমার ওপর একটু ভরসা রাখো, ও যতই ফেক প্রোফাইল ইউজ করুক, আমি ওর বাড়ি আর অফিসের ঠিকানা ঠিক খুঁজে বের করব। কি করে পারবে তুমি অনির্বাণ? পারবো তিথি, একটু তো ভরসা রাখো আমার ওপর। শুধু আমি যা যা বলবো তুমি সেইভাবেই কাজ করবে, বুঝেছো? রাজি আমি। কি করতে হবে আমাকে বলো শুধু। রাতে ভিডিও কলে বলবো, জেগে থেকো। ওকে। বেশ রাতে স্কাইপে কল করে অনির্বাণ। তিথির সঙ্গে কথা বলতে শুরু করে। আলাপচারিতা থেকে সম্পর্ক গভীর হতে থাকে। ওদের আলোচনার বিষয়বস্তু একটাই, রাতুল। কি করে রাতুল অবধি পৌঁছানো যায়। রোজ কথা বলতে বলতে একদিন অনির্বাণ বলে, তিথি, আমার মাথায় একটা উপায় এসেছে। কি উপায় অনির্বাণ? বলো, আর পারছি না আমি। জানি, মনোবিদ হিসেবে বুঝি তুমি কতটা উতলা হয়ে উঠেছ, কিন্তু তার জন্য আমার কথা শুনতে হবে যে। বলো, সব শুনবো। আনড্রেস ইউর সেলফ ইন ফ্রন্ট অফ ক্যামেরা তিথি। কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তোমার আনড্রেসড অবস্থায় আমার কটা ছবি চাই তিথি। সেই ছবি আমি ফটোশপে এডিট করব রাতুলের সঙ্গে। ভেবো না, কাজটা আমিই করব। তোমার কি একবার ওটা মনে হলো না রাতুল ফটোগ্রাফার? ও সুপার ইম্পোস্ট ছবি দেখলেই ধরে ফেলবে। ফেলুক না তিথি, ছবি তো রাতুলের কাছে যাবে না, যাবে ওর অফিসে, ওর ফ্যামিলি মেম্বারদের কাছে। যতক্ষণে রাতুলের হাতে ওটা আসবে ততক্ষণে যা হবার হয়ে যাবে। লাভ কি হবে অনির্বাণ? রাতুল 5 মিনিটে সব প্রমাণ করে দেবে। সেটা তুমি আমার উপর ছাড়ো। তুমি শুধু আমাকে কটা তোমার আনড্রেসড পিক পাঠাও, ভিডিও করতে পারো, বা তাতে যদি লজ্জা করে কটা স্টিল পিকও পাঠাতে পারো হোয়াটসঅ্যাপে। না, এ আমি পারবো না। খুব পারবে সোনা, আমার দিকে তাকাও। গুড গার্ল, আমার চোখে দেখো। এবার শুরু করো সোনা। করো। এই তো, আর একটু ক্যামেরার দিকে এগিয়ে এসো। উফ তিথি, কি সুন্দর তুমি। কেন একটু আমাকে ভালোবাসলে না তিথি? আমি কি এতই খারাপ সোনা?
প্লিজ সোনা, একটু তো আমাকে বাসো। ভেসে যায় তিথি অনির্বাণের সাথে। রাতের ভার্চুয়াল ওয়ার্ল্ডের মায়াজালে, ভার্চুয়াল শরীরী খেলায় মেতে ওঠে দুজনে। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী পর্ব কাল দুপুর 2টোয় আপলোড করব। আর পরের পর্বগুলোর নোটিফিকেশন তাড়াতাড়ি পেতে চাইলে সাবস্ক্রাইব তো অবশ্যই আপনাদের করা আছে হয়তো, কিন্তু বেল যে আইকনটা রয়েছে পাশে তার নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আপনাদের কাছে নোটিফিকেশনটা যখনই আমি ভিডিও আপলোড করব তখনই চলে যাবে। আর হ্যাঁ, অবশ্যই একটা কমেন্ট করবেন, এই গল্পের মতামত জানাবেন। ধন্যবাদ।